আসসালামু আলাইকুম। বিসিএস এক্সাম 8 অ্যাপের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। 46তম বিসিএস আমাদের দোরগোড়ায়। একটা ভিডিও সম্ভবত আপনি অলরেডি দেখে ফেলেছেন যে শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য আমাদের কি করা উচিত, শেষ যে 2-3-4টা দিন আছে এই দিনগুলো আমি কি করব। আর এই পার্টটা হচ্ছে পরীক্ষার হলে গিয়ে বা পরীক্ষার দিন থেকে শুরু করে পরীক্ষার হলে গিয়ে আমি কি করব, এই বিষয়টা এটা নিয়ে আমি একটু কথা বলি। আমি আমার পরিচয় যেহেতু অলরেডি দিয়ে দিছি এবং এখানে স্পষ্ট করে আমার ব্যাপারে সব কিছু লেখা আছে, আর পরিচয় আলাদা করে দিলাম না, দিয়ে সময় নষ্ট করলাম না, যেহেতু আপনার সময় অনেক মূল্যবান। শেষ মুহূর্তের স্ট্র্যাটেজি নিয়ে অলরেডি কথা বলে ফেলছি, মডেল টেস্টের কথাও বলছি, পরীক্ষার হলে উত্তর প্রদানের কলাকৌশল নিয়ে কথা বলবো, আর মডেল টেস্টগুলো আরেকবার দেখাই দেবো। তাহলে পরীক্ষার হলে উত্তর প্রদানের কলাকৌশল বা আমি কি ফলো করছিলাম এই জিনিসটা একটু আমরা দেখি। আর যেহেতু এই দুটো জিনিস বলে ফেলছি, শেষ মুহূর্তের স্ট্র্যাটেজি আর মডেল টেস্টগুলো দেখাই দিছি আগের ভিডিওতে। আগের ভিডিওটা না দেখলে অ্যাপে চলে যান। অ্যাপে গিয়ে অ্যাপ হচ্ছে এই যে উপরে যে লোগোটা আছে বিসিএস এক্সাম অ্যাপে গিয়ে লেকচার ম্যাটেরিয়াল নামে একটা ফিচার আছে। ওই ফিচারে গেলেই আপনি দেখবেন যে ভিডিওটা আছে অলরেডি। এই কথাটাই লেখা আছে, এই যে 46তম বিসিএস পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি, এই টাইপেরই কিছু একটা লেখা আছে। তো পরীক্ষার হলে কলা কৌশলটা কী হবে, কী হওয়া উচিত, এখানেও মাইন্ড সেট আপটা করতে হবে। সেটা হচ্ছে যে এখানেও বারবার মনে রাখতে হবে আমি পরীক্ষার হলে বসছি, আমি A+ পাওয়ার জন্য বসি না, আমি 120 পাইলেই চলবে, 115-20 পাইলেই আমার চলবে। হ্যাঁ, এই বিষয়টা মাথায় রাখতে হবে। আর সঙ্গে কি নিচ্ছি এটা একটু মাথায় রাখতে হবে। আমার স্পষ্ট অ্যাডমিট কার্ডে এবং আমার যে পরীক্ষার যে নির্দেশনা, যেখানে সিট প্ল্যানটা দেওয়া আছে তার ঠিক নিচে দেখবেন স্পষ্ট লেখা আছে যে কী কী নিতে পারবো না। যেমন আমি ডিজিটাল কোনো ডিভাইস নিতে পারবো না, আমি কোনো ঘড়ি নিতে পারবো না। আপনি কোনো ঘড়িই নিতে পারবেন না, যে কোনো প্রকারের ঘড়ি নিতে পারবেন না। আপনাদের সদয় অবগতির জন্য জানাই, যারা আপনারা প্রথমবার বিসিএস দিচ্ছেন, বিসিএস পরীক্ষার হলে সাধারণত প্রত্যেকটা রুমে সেন্টার যেটাই হোক না কেন, বাংলাদেশের যে প্রান্তে হোক না কেন, প্রত্যেকটা রুমে ঘড়ি থাকে এবং ঘড়িটা সঠিক টাইম দেয়। হ্যাঁ, এটা ব্যবস্থা করে পিএসসি, বিপিএসসি এই ব্যবস্থাটা করে। তো আপনি ঘড়ি সেখানে থাকবেই। আর আলটিমেটলি ঝামেলায় পড়ার জন্য ঘড়ি নিয়ে যাওয়ার দরকার নাই। বাইরে যদি কেউ থাকে, মোবাইলটা তাকে দিলেন হয়তো, হ্যাঁ, আর বা বাইরে কোথাও যদি মোবাইল রেখে আসতে পারেন, মোবাইল এইসব জিনিসপত্র কোনো রকম ডিজিটাল ডিভাইস নিয়ে ঢুকে ঝামেলায় পড়বেন না, খামাখা দুশ্চিন্তা বাড়বে। তো সঙ্গে কী নিচ্ছি, এবং আমার কলমটা নিতে হবে, আমার একটা পেন্সিল, আমি হয়তো একটু ওই যে আমার প্রশ্নটা গোল্লা করার জন্য কীভাবে করবো এটা আমি এখনই দেখাই দিব, বা আমি কীভাবে করছিলাম হয়তো আপনি আমার থেকে ভালো জানেন, তারপরেও আমি একটু আমি যেটা করছিলাম, যেটা করে আমার উপকার হয়েছিল সেটা আমি একটু বলবো। তো এই যে কী নিচ্ছি, কলম 2-3টা কলম, চালু করা কলম, হ্যাঁ, বল পয়েন্ট পেন, এইগুলো আমার নিতে হবে। আমার অ্যাডমিট কার্ডটা নিতে হবে, এনআইডিটার সঙ্গে থাকলে ভালো হয়। এই সব জিনিসপত্র নিব এবং সময়ের ব্যাপারে খুব সিরিয়াস থাকবেন। যারা ঢাকায় বিভিন্ন সেন্টারে পরীক্ষা দিবেন তাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে যে পরীক্ষা শুরু ধরেন 10টায় সাধারণত টাইম দেয়, আপনি যেন 9টার আগেই ওই এলাকায়, ইভেন আরও আগে যেন পৌঁছান। যেমন আমি আমার যে সেন্টারটা পড়েছিল সেখানে আমি 8:30টার মধ্যে উপস্থিত হয়ে গিয়েছিলাম। তো আইনস্টাইন তো বলেই দিছে যে এটা সবসময় হলো মানে আধা ঘন্টাও আগে যাওয়া ভালো 5 মিনিট লেট হওয়ার থেকে, তাই না? তো এই বিষয়টা মাথায় রেখে, সাধারণত সেদিন ভয়াবহ লেভেলের জ্যাম হয়, বা ঢাকার মধ্যে তো এমনিতেও সকাল সকাল জ্যাম হয়। শুক্রবারের দিন সেদিন যেহেতু বিসিএস পরীক্ষা থাকবে, বিসিএস পরীক্ষার জন্য আলাদা একটা টেনশন রাস্তার মধ্যে থাকে। তো ওইটার মধ্যে আপনি পড়তে যান না, একটু আর্লি রওনা করে দিয়েন। এখন প্রশ্ন মানে পরীক্ষার হলে গেলেন, বসলেন, আপনাকে এই যেরকম একটা ওএমআর শিট আগেই দিয়ে দিবে। তো ওএমআর শিটটাতে এখানে যদি এটা আসলে জুম করেও লাভ হবে না মনে হয়, জুম করেও আসলে অত পরিষ্কার বোঝা যায় না। এখানে আমি একটু লাল কালি দিয়ে একটু যদি বুঝাইতে পারি, এইখানে ধরেন এটা 43তম বিসিএস এর দেখাচ্ছি। তো এটা আমি এটাই পাইছি অনলাইনে একটা ছবি, সরি। এখানে যেটা করবেন, এখানে এখানে সাধারণত এই যে 46তম বিসিএস গোল্লা করাই থাকবে। এখানে সাধারণত এই যে 46তম বিসিএস গোল্লা করাই থাকবে, আপনার কিছু করা লাগবে না। আর সেন্টারটাও করা থাকে কিনা, না থাকলে যদি ঢাকা বলে, এটা করা থাকে মনে হয়। হ্যাঁ, সেন্টার নাম্বার কত কি এটা করা থাকে, হ্যাঁ, সেন্টার ঢাকা এটা বলা থাকবে। এইখানে রেজিস্ট্রেশন নাম্বারটা আমি যেটা করছিলাম, প্রথমে পেন্সিল দিয়ে লিখছিলাম, পেন্সিল দিয়ে লিখে পেন্সিল দিয়ে দাগাইছিলাম। পেন্সিল দিয়ে দাগানোর পরে একদম নিশ্চিত হয়ে তারপর আমি কলম দিয়ে দাগাইছিলাম। পরে হচ্ছে আবার কলম দিয়ে লিখে দিছিলাম। এটা জাস্ট একটু নিশ্চিত হওয়ার জন্য। পরীক্ষার্থীর নাম, এখানে নাম লিখতে হয়, এখানে স্পষ্ট অক্ষরে আপনি নামটা লিখবেন, এখানে জেলার নামটা লিখবেন, এখানে আপনি স্বাক্ষর করবেন। এগুলো জায়গায় স্বাক্ষর করার দরকার নেই। আর ভুলেও এই দাগের নিচে আপনার কোনো রকম মানে এই পরীক্ষার এই যে গোল্লাগুলো ছাড়া আর কোথাও দাগ টাগ দিয়েন না, ঝামেলা হবে। কিউআর কোডে হাতটা দিয়েন না,
বা এগুলোতে কোথাও কোনো কিছু করার দরকার নাই, শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন আর সেট, এটার জন্য অপেক্ষা করবেন। ধরেন আপনি 3 নাম্বার সেট পাইছেন ধরলাম, তো আপনি যদি 3 নাম্বার সেটটা পেয়ে থাকেন তাহলে ওখানে বলেই দিবে যে সেট নাম্বার পূরণ, কারণ আপনি 3 নাম্বার এখানে 3 লিখবেন, লিখে এখানে 3 গোলা করে দেবেন ঠান্ডা মাথায়। এগুলো না করলে কিন্তু আপনার পরীক্ষার খাতা বাতিল হয়ে যাবে, আপনি আর মানে এত কষ্ট করে পরীক্ষা দিলেন এটা আর পূরণ করতে পারলেন না। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আর এইখানে এই বিষয়গুলো নিয়ে তো আগেই কথা বলছি। এখানে বেসিক্যালি আমার যেটা মতামত, গণিতটা শুরুতে দেওয়া উচিত না। গণিত প্রথমে শুরু করলে 2-1টা অঙ্ক ভুল টুল গেলে বা অঙ্ক না মিললে মাথা গরম হয়ে যাবে, অঙ্কেই দেখা গেল আধা ঘন্টা চলে গেল, বাকি পুরো আপনি আসলে 185 মার্ক আনসারই করতে পারেন না। এখন এই কাজ করতে যান না। এখানে একটা ভালো স্ট্র্যাটেজি বলি, আপনি শুরুতেই ধরেন বাংলা আপনি শুরু করছেন একদিক দিয়ে যেগুলো পারতেছেন, আপনি শুরু করেন প্রথম প্রশ্ন থেকেই। যদি গাণিতিক যুক্তি হয় গণিতটা অ্যাভয়েড করেন, জাস্ট গণিতটা প্রথমে দেওয়া উচিত না, কারণ মাথা গরম হয়ে যায়, 1-2টা অঙ্ক না মিললে পুরো সময়টা আপনার নষ্ট হয়ে যাবে। এই কাজ করতে যায়েন না। তো ধরি শুরুতে বাংলা ভাষা ও সাহিত্য আছে, আপনি দেওয়া শুরু করেন, 35টার মধ্যে আপনি যদি 15টাও পারেন, আপনার মাথা গরম করার দরকার নাই, আপনি দাগাইতে থাকেন, যেটা একদম নিশ্চিত, আপনি একদম নিশ্চিতভাবে জানেন এটাই উত্তর, আপনি দাগাইতে থাকেন। এবং অবশ্যই এই যে এই অঞ্চলটাতে একটা আঙ্গুল কিন্তু অবশ্যই এখানে দেবেন, এখানে কিন্তু খুব ভুল হয়, যেহেতু খুব এই যে কতগুলো করে থাকে, 4-5 করে 40টা করে প্রশ্ন থাকে এক লাইনে, তো আপনার কিন্তু খুব মানে ভুল হয়ে যায়। 19 নাম্বারের জিনিস আপনি 20-এ দাগায় ফেলছেন, আয় পুরো দুইটাই নাই, 19ও নাই 20ও নাই, কারণ দুইটাই আপনার নষ্ট হয়ে গেল। সো একদম এখানে এই নাম্বারটাতে আঙ্গুল দিবেন, আর দাগানোর সময় খুব সাবধানে কোনটা গোল্লা করতেছেন বারবার মনে মনে মুখে মুখে বলবেন, মুখে এবং মনে বারবার বলবেন, বাট মানে সাউন্ড করিয়েন না, পরীক্ষার হলে অন্য কাউকে ডিস্টার্ব করিয়েন না। তো আপনি এই প্রথমে মনে করেন এটা 15টা%, কোনো সমস্যা নাই। আপনি ইংরেজির 10টা%, কোনো সমস্যা নাই, আপনি দাগাইতে থাকেন যেগুলো আপনি নিশ্চিত। আপনি বাংলাদেশ বিষয়গুলি 10টা%, অসুবিধা নাই। আপনি আন্তর্জাতিক 10টা%, আপনি ভূগোল দাগাই ফেলছেন 5টা, সাধারণ বিজ্ঞান দাগাইছেন 60টা, কোনো অসুবিধা নেই। আপনি এভাবে করে জাস্ট দাগাইতে থাকেন, মানে আপনি দাগাইতে থাকেন, যত দ্রুত পসিবল দাগাই ফেলেন। আপনি এই যে 200তম যে প্রশ্নটা, যে 200তম যে প্রশ্নটা, এই প্রশ্নটা যেন 1 ঘন্টার মধ্যেই দেখতে পান। আবার বলি, আপনি যেটা একদম নিশ্চিত, আপনি জানেন, আপনার দেখার দরকার নাই, ঘোরার দরকার নাই, প্রশ্ন উল্টে পাল্টে আপনি জাস্ট দেখেন যে 200টা প্রশ্ন আসে কিনা, যেহেতু ওটা চেক করতে বলে, দেখা গেছে 1-2টা পাতা মিসিং হয়, তো ওইটা দেখে আপনি পরীক্ষা দেওয়া শুরু করেন। শুরু করে আপনি দাগাইতে থাকেন, আপনি যেটা পারতেছেন দাগাইতে থাকেন। মানে বিসিএসটা একটা মাইন্ড গেম, কিন্তু আপনাকে কিন্তু কঠিন কিছু প্রশ্ন দিয়ে ধাঁধায় ফেলে দেবে, আপনার ধাঁধায় পড়ার দরকার নেই। আপনি যেইটা নিশ্চিত এটা উত্তর, হ্যাঁ আপনার কাছে আছে যে অমুক জিনিস সংবিধানের কোন সংশোধনীতে, আপনি জানেন, আপনি জাস্ট দাগা দেন ত্রয়োদশ সংশোধনীতে, দাগাচ্ছেন, নিশ্চিন্ত মনে দাগান, যেগুলো পারবেন। এই সব মিলে যদি ফার্স্ট রাউন্ডে যদি 75টাও হয়, এটা নিয়ে এত চিন্তার কিছু নেই। 70টাও যদি হয়, কোনো চিন্তার কিছু নেই। আমার মনে হয় ফার্স্ট রাউন্ডে এরকম 70-72টাই হয়েছিল, চিন্তার কোনো কারণই নাই। আমি তো 70-72 মার্ক অলরেডি কনফার্ম করে ফেলছি, আমার আর 50 পাওয়া লাগবে। ইভেন আর 50 কিসের, আমার আর 40 পাইলেই চলবে, আমার 110, 12, 15 পাইলে আমি টিকে যাব। জাস্ট নিজেকে পজিটিভ একটা ভাইব দেওয়া শুরু করেন। এই বিষয়টা কি বললাম, যে দাগানো যখন আপনি শুরু করবেন, প্রথম ঘন্টায় একবার শেষ করবেন। অর্থাৎ 200তম যে প্রশ্নটা, এই 200তম প্রশ্নটা যেন আপনি 1 ঘন্টার যে ঘন্টার বেলটা পড়ার আগে যেন এটার সাথে আপনার সাক্ষাৎ হয়ে যায়। আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন? 200তম প্রশ্নটার সাথে যেন আপনার এই 1 ঘন্টার বেলটা পড়ার আগেই বা বেলটা পড়ার সঙ্গে সঙ্গে যেন দেখা হয়ে যায়। যদি এটা না হয় তাহলে বুঝবেন আপনি লেট, তাহলে আপনি সময় মতো ঠিক মতো দাগাচ্ছেন না। একটু ফাস্ট আমি কেন বলতেছি, কারণ নাহলে আপনি আসলে বিপদে পড়ে যাবেন। 200টা প্রশ্ন কিন্তু ভাই 2 ঘন্টায় দাগানো প্রিটি ডিফিকাল্ট। এবং দাগ দিয়ে রাখা ভালো, কোনটা যেটা পারি নাই। কীভাবে মনে করেন, আচ্ছা দাগ দিয়ে রাখাটা আগে দেখাই। ধরেন আপনি একটা ওই যে পেন্সিলটা দিয়ে দাগাবেন, হ্যাঁ ধরেন আপনি অবিভক্ত বাংলার প্রথম রাজাকে আপনি মনে পড়তেছেন গোল্লা দিয়ে রাখেন, এটা পারেন নাই, যেটা দাগায় ফেলছেন। মনে করেন বঙ্গভঙ্গ রদ ঘোষণা করে কে রাজা পঞ্চম, টুক করে একটা দাগ দিয়ে দেন, এটা আপনার পরে সুবিধা হবে। বাসায় এসে কোশ্চেন তো দিয়ে দেয়, বাসায় এসে ওই উত্তরটা মিলাইতে সুবিধা হবে, টুক করে দাগ দিয়ে দেন। এবং এটা যে পারছেন, এটা টিক দেওয়ারও দরকার নাই, এটা কিছুই করার দরকার নেই। আপনি এরকম পারছেন, যেটা পারতেছেন, ঢাকা শহরে গোড়াপত্তন হয় কারাম কি আমলে, এটা পারেন নাই, গোল করে রাখেন। যেটা পারতেছেন না ভাই, এটা আপাতত গোল করে রাখেন। হ্যাঁ, বাংলাদেশ জাতীয় সংসদ প্রথম সংসদ নেতাকে আপনি এরকম দিয়ে দেন। আপনি যেটা পারতেছেন, যেটা একদম নিশ্চিত, ওটা দিয়ে দেন। ওইটা আর দাগানোর দরকার নেই, ওটা টাচ করার দরকার নেই। যেটা পারেন না ওটা গোল করে রাখেন পেন্সিল দিয়ে। এই গোল করে যে রাখছেন, এবার আপনি একবার গুনে দেখেন যে যেগুলো দাগায়, মানে এই গোল্লাগুলো গুনেন,
যেহেতু গোল্লার সংখ্যাই কম হবে বা বেশিও হইলে হোক, গোল্লাটা দিলে দ্রুত গুনতে পারবেন। আপনি একবার গুনে দেখেন যে আপনার কতগুলো আপনি নিশ্চিতভাবে দেখাইছেন। এটা ওই 1 ঘন্টা 5 মিনিটের মধ্যেই করে ফেলেন। 1 ঘন্টার মধ্যেই তো আপনি 200 কোশ্চেন সবগুলো একবার করে দেখা হয়ে গেছে। 70, 75 বা 90টা আপনি দাগাই ফেলছেন। যেগুলো পারেন না এগুলো গোল করে ফেলছেন। বাকিগুলো একবার একটু গুনে দেখেন, তাহলে আপনার একটা ধারণা হবে যে আমি কি আসলে এইবার প্রিলিতে পাস করতেছি কিনা। এরপর আপনি ক্যালকুলেটেড রিস্ক নিয়ে দাগানো শুরু করবেন। এর মধ্যে কিছু কিছু প্রশ্ন আছে যে আপনি 2টা অপশনের মধ্যে একটা পারবেন, একটা পারবেন না, এরকম। কীরকম? মনে করেন ক্যালকুলেটেড রিস্ক নিয়ে আপনি মনে করেন কিছু জিনিসপত্র দাগাচ্ছেন, যেমন 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 এই যে বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনের মূল বস্তু কী ছিল? আপনি জানেন যে বহুদলীয় ব্যবস্থা, এটা তো ওই যে বাকশাল প্রতিষ্ঠার পরে, বাকশাল হওয়ার সুযোগ নেই কারণ ত্রয়োদশ তো অনেক পরে, তাই না? ত্রয়োদশ মানে মানে যেটা 13 নাম্বার, তো 13 নাম্বার যেটা, এইটা তো আসলে হইছে, আপনি লক্ষ্য করেন দেখবেন যে একটু যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন, বহুদলীয় ব্যবস্থা এটা বহুদলীয় ব্যবস্থা এটা তো চতুর্থ সংশোধনীর মাধ্যমে বন্ধ করা হয়েছিল। চতুর্থ সংশোধনীতেই বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল। তাহলে এই দুটা হওয়ার আর কোনো চান্স নাই, এই দুটো বাদ, তাই না? আর সংসদে মহিলা আসন তো ওই সময় ওই ওরকম সময় মোটামুটি করা হয়েছিল যে সংসদে যে মহিলা আসন দেওয়া হবে বা সংসদে মহিলা আসনের যে সংখ্যাগুলো, এটা কিন্তু এটার সাথে মিলতেছে না। ত্রয়োদশ সংশোধনের আগেই তো আপনার সংসদে মহিলা আসন দেওয়া হয়েছে, তাই না? তো সংসদের মহিলা আসনের বিষয়টাও আমার এখানে আসলে ধোপে টিকবে না, এটাও চলে যাবে। তো একমাত্র থাকতেছে যেহেতু 96 সালের ঘটনা, তাহলে তত্ত্বাবধায়ক সরকারি হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এটাই মনে হয় আমার উত্তর। হ্যাঁ, তো এইভাবে করে ক্যালকুলেটেড ট্রিক্স এবং এই যে 3টা বাদ দিলাম, এটাকে বলে প্রসেস অফ এলিমিনেশন। এইভাবে করে করে আমি বাদ দিয়ে দিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করবো, কিন্তু এগুলো তো খুব বেশি সময় দেবেন না। একটা প্রশ্ন যদি না মিলে, কোনোভাবে মিলতেছেই না, এটা বাদ, এটা গোল্লা করে আপনি রেখে চলে যান, এটা আপনি দিতেই পারেন নাই। আপনি তো ওই যে বলছি সব দাগাইতে হবে না, আপনি তো দাগাবেন সর্বোচ্চ 144টা থেকে 150টা। আমি 40th BCS-এ 146টা দাগাইছিলাম, আমি নিজে 146টা দাগানোর লোক, তো আমি টিকছি না, অসুবিধা তো হয় নাই। তো বেশি দাগাইতে গেলে সমস্যা হয়ে যাবে আসলে। তো আমার মতামত হলো 150+ না দাগানো উত্তম। আরেকটা জিনিস খুব ভুল হয়, যেহেতু কোশ্চেনগুলো খুব কনজেস্টেড থাকে, দাগানো জিনিস কনজেস্টেড থাকে, পারা জিনিস বাদ চলে যায়। অনেক সময় দেখা যায় যে খুব সহজ সহজ জিনিস একেবারে মানে করা যায় না, সহজ সহজ জিনিস চলে গেছে এবং পরে এসে বলছে এই এটা তুই এটা দাগাইছিস না, বাইরে বের হয়ে কারোর সাথে কথা হলো, তখন বলবো আরে এটা প্রশ্নের ভিতরে ছিল। হ্যাঁ, আমার ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা তো এরকম একটা ঘটনা ঘটছিল, একটা খুব সহজ জিনিস বাদ দিয়ে দিয়েছিলাম। এনিওয়ে, তো এই পারা জিনিস যেন বাদ না যায়, এই জন্য প্রশ্নগুলো খুব একদম আঙ্গুল দিয়ে দিয়ে চেক করবেন, এবং দাগানোর সময়ও কিন্তু ওই আঙ্গুল দিয়ে দাগাবেন যে 19 নাম্বার এটা 20-এ দাগাই ফেললাম নাকি, কেমন? এই বিষয়টা এবং এবং গুনে দেখবেন, আরেকবার গুনে দেখবেন। আর এই জিনিসটা একটু হাইলাইট করতেছি যে এই 4টাতে চেষ্টা করবেন, এই যে 15 করে 60, এই 60-এর মধ্যে মোটামুটি কি 40-42 পাওয়া যায় কিনা। এখান থেকেই যদি আপনি 40-42 বের করে ফেলেন, আপনি বুঝতেছেন আপনার পাওয়া লাগবে ধরলাম 110 বা 115, এখানে যদি 40 বের করে ফেলেন, বাকি মার্ক তো বাকিগুলো তো অনেক মার্ক, সো এইখান থেকে 40 বের করে ফেলতে পারলে এইভাবে পজিটিভ মাইন্ড সেট আপ করেন। এবং এগুলো থেকে কেন বেশি মার্ক আসে, ওই যে যেহেতু সাধারণ জ্ঞান মানে যা উত্তর তাই, এটা নিয়ে এত ধারণা করার কিছু থাকবে না, গণিত হিসাব নিকাশ করে যা আসবে তাই। মানসিক দক্ষতা, আইকিউ লেভেলের জিনিসপত্র, কম্পিউটার, তথ্য প্রযুক্তি একই জিনিস, বিজ্ঞানের মতোই সলিড সব এগুলো আর কি। তো এখান থেকে ভালো একটা মার্ক তোলার চেষ্টা করবেন এবং শেষে আরেকবার গুনে দেখবেন, শেষে চেষ্টা করবেন আরেকবার গুনে দেখতে যে আসলে কতগুলো হইলো। পরীক্ষার হলে দেখবেন যে আসলে আমার কি আলটিমেটলি পাসটা 120 থাকতেছে কিনা। আর আরেকটা জিনিস বলবো যে আশেপাশে না দেখা ভালো। বিসিএস পরীক্ষার হলে সাইলেন্ট এক্সপেল প্রচুর হয়, প্রচুর সাইলেন্ট এক্সপেল হয়। অনেক সময় দেখা যায় প্রিলিতেই আমি টিকি নাই, বা আরও অনেক ধরনের বিষয়বস্তু ঘটে। এরকম অনৈতিক কাজকে কখনোই সমর্থন করবেন না, নিজেও করবেন না, দরকারই নেই ভাই। আপনার 2টা মার্ক পাওয়ার জন্য আপনার পুরো পরীক্ষা বাতিল করার দরকার নেই, এটা না করা বেটার আমার পরামর্শ। তো সব মিলে যেটা বললাম, মাইন্ডটাকে সেট আপ করা যে আমি 160 পাওয়ার জন্য, A+ পাওয়ার জন্য আমি পরীক্ষা হলে ঢুকবো না। আমার যা যা নিতে হবে, কলম পেন্সিল, তারপরে ভালো মতো কলমগুলো চালু করে নেওয়া, আমার অ্যাডমিট কার্ড অ্যান্ড আদার্স এগুলো আমি দেখে নিব। কোনোরকম ডিজিটাল ডিভাইস অর এনিথিং এলস যেটা হলো আমার ওখানে অ্যালাউড না, এগুলো নিব না। বিষয়ভিত্তিক ক্রম নির্ধারণ করে আপনি দাগানো শুরু করবেন।
ম্যাথ বা এই ধরনের জিনিসপত্রগুলো একটু শেষে দিলে ভালো হয়। অ্যান্ড দাগানো শুরু করবেন ঠান্ডা মাথায়, এবং আশা করি আপনি একটা ভালো পরীক্ষা দিবেন এবং টিকে যাবেন। আমি যে পরামর্শটা দিলাম এটা যদি একটুও কাজে লাগে, একটুও যদি আপনার কাজে লাগে এবং আপনার যদি মনে হয় না একটা মোটামুটি আমি এরকমই পরীক্ষা দিতাম, বাট ভাইয়া জিনিসগুলো বলে আর একটু ক্লারিফাই করলো, যদি আপনার মনে হয় একটু উপকার হয়েছে, তাহলে আমার জন্য একটু দোয়া করবেন। আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। আপনারা সবাই আমার কলিগ হন, ভবিষ্যৎ কলিগ হন। আপনাদের সবার সাথে কাজ করার অভিজ্ঞতা হোক, আপনাদের জন্য দোয়া রইল। আপনারা সিভিল সার্ভিসে সবাই যোগদান করার সৌভাগ্য অর্জন করেন, এই শুভকামনা রেখে এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।